অন্ধকার রাতে যখন চারপাশের সব কিছু নীরব, তখন এক অদ্ভুত সুর ভেসে আসে। জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক রহস্য, যার কাছে গেলেই হারিয়ে যায় মানুষ, ফিরে আসে না আর কখনো। সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর পেছনে কি সত্যিই কোনো অতি প্রাকৃত শক্তি আছে, নাকি আছে এমন কিছু যা আমাদের কল্পনাকেও হার মানায়? চলুন একসাথে ডুব দিই অজানা ভয়ের জগতে, যেখানে প্রত্যেক মুহূর্তে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। প্রস্তুত তো? শুরু হতে চলেছে আমাদের আজকের ভৌতিক গল্প। অবশেষে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো। আমরা 3 বন্ধু, সার্থক, আমি ও স্বাধীনতা মিলে নন্দীগড় যাওয়ার পরিকল্পনা করলাম। নন্দীগড় প্রখ্যাত ঐতিহাসিক স্থান। সিপাহী বিদ্রোহের সময় এই নন্দীগড় থেকেই ইংরেজ শাসনের ভিত অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল বিখ্যাত বিপ্লবী দুর্জন সিংহ রায়। অবশ্য এই অসম সাহসী বীরকে অনেকেই জানে না, কিন্তু শেষ পর্যন্ত তার অন্তিম পরিণতি যে কী হয় তা আজ পর্যন্ত নন্দীগড়ের এক বিশাল অনুদঘাটিত রহস্য। অনেকেই মনে করে তার ফাঁসি হয়েছিল, কিন্তু অনেকে আবার বলে ইংরেজরা নাকি তাকে শেষ পর্যন্ত ধরতেই পারেনি। যাই হোক, নন্দীগড় সার্থকের মাসির বাড়ি। প্রায় 10 বছর নাকি সে সেখানে যায়নি। মাসি অনেক করে যেতে বলেছে। এবারে পরীক্ষা শেষে লম্বা ছুটি। সার্থক আমাদের বলায় আমরা তো এক কথাতেই নন্দীগড় যেতে রাজি হয়ে যাই। যাই হোক, জিনিসপত্র বাঁধাবাঁধি করে 17ই আগস্ট ভোরবেলা বর্ধমান স্টেশন থেকে রওনা দিলাম। বর্ধমান থেকে রুদালি এক্সপ্রেসে চমনগড় পৌঁছাতে প্রায় 1.5 দিন। চমনগড় থেকে লোকাল ট্রেনে নন্দীগড় প্রায় 2 ঘন্টা, অর্থাৎ পরের দিন বিকাল 5টা নাগাদ চমনগড়ে নামার কথা। আবারই তো মাঠ, ধান ক্ষেত, কখনো বা স্রোতস্বিনী গঙ্গার পাশ দিয়ে চলতে লাগলো ট্রেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রবল বৃষ্টির জন্য পরদিন মণিচণ্ডীপুরের কাছাকাছি এসে ট্রেন থেমে গেল। মণিচণ্ডীপুর থেকে চমনগড় তখনও প্রায় 96 কিলোমিটার দূর। বাইরে তখন বৃষ্টির বেগ প্রতি মুহূর্তে যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। যাই হোক, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আবার ট্রেন ছাড়ল। এবারের যাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হলো, কিন্তু সমস্যার তখন আরও বাকি। ট্রেন থেকে আমরা নামলাম প্রায় 8টার কাছাকাছি। লাস্ট লোকাল ট্রেন 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। স্টেশনের প্রচণ্ড খারাপ অবস্থা। প্রবল ঝড়ে প্ল্যাটফর্মের টিনের ছাদ উড়ে গেছে। ওয়েটিং রুম জলে থই থই। এমনকি স্টেশন মাস্টারের দেখাও পেলাম না। স্বাধীনতা বলল, ভাই, আকাশের অবস্থা মোটেও ভালো না, একটাও তারা দেখা যাচ্ছে না, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখ, প্রায় 15 মিনিট আমরা এখানে দাঁড়িয়ে, কিন্তু একটা লোকও দেখতে পেলাম না। সার্থক বলল, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এই ঘন বর্ষায় কেউ বাড়ি থেকে বের হয় নাকি? আমি বললাম, তা অবশ্য ঠিক,
চল এবার দেখা যাক মাথা গোঁজার মতো কোনো আশ্রয় পাওয়া যায় কি না। প্রায় আধ ঘন্টা মতো হাঁটার পর হঠাৎ একটা প্রবল বাজ পড়ল। চারিদিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সার্থক চেঁচিয়ে উঠল, ওই দেখ, একটা বিশাল বাড়ির মতো। আমরাও ব্যাপারটা খেয়াল করেছিলাম। স্টেশন থেকে প্রায় তখন 1 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। এগিয়ে গেলাম বাড়িটার দিকে। তখন প্রায় রাত 9টা। একটু এগিয়ে যেতেই একটা কাঁটা তারের বেড়া পেলাম। বাড়ির চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা। বেড়া টপকে আমরা ভিতরে ঢুকলাম। আর আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। ফোনের চার্জ শেষ। এরপর সার্থক ওর ফোনের ফ্ল্যাশটা অন করলো। হঠাৎ একটা কিছু ভেঙে পড়ার প্রচণ্ড আওয়াজ হলো। সেদিকে লাইট ফেলে দেখলাম একটা লোহার বোর্ড উল্টে পড়ে আছে। আমি বললাম, ও কিছু না, প্রচণ্ড হাওয়ার ঝাপটায় উল্টে পড়েছে। যদিও পরে জানতে পেরেছিলাম বোর্ডটায় কি লেখা ছিল। বোর্ডে লেখা ছিল এক সতর্কবাণী। সন্ধ্যা 5টার পর এখানে প্রবেশ করা নিষিদ্ধ। যা পড়লে আমরা কখনোই এখানে ঢুকতাম না। একেবারে কাছে এসে বুঝলাম এটা বাড়ি নয়, বহু পুরনো একটা পরিত্যক্ত হসপিটাল। স্বাধীনতা বলল, এসব জায়গায় না থাকাই ভালো। তার উপর আবার হসপিটাল। কত মানুষের চোখের জল, আর্তনাদ, রক্তের ছাপ বন্দি হয়ে আছে এই দেওয়ালগুলোর মধ্যে। স্বাধীনতা কথা শেষ না করতে করতেই প্রবল জোরে বৃষ্টি নামল। অগত্যা আমরা ছুটে হসপিটালের ভিতরে ঢুকে পড়লাম। হসপিটালের দরজা বলে সেরকম কিছুই ছিল না। কোনো রকম 2টো কাঠের টুকরো ঝুলছে। মাকড়সার জাল মুখে চোখে মেখে আমরা ভিতরে ঢুকলাম। একটা পচা ভ্যাপসা গন্ধ নাকে ঝাপটা মারল। নিকষ কালো অন্ধকারে একমাত্র ভরসা বলতে সার্থকের ফ্ল্যাশ লাইট। আমার ফোন সুইচ অফ, যদিও আমার ব্যাগে একটা ছোট টর্চ আছে। ওদের ফোনে নেটওয়ার্ক পর্যন্ত নেই যে কারো সাথে যোগাযোগ করা যাবে। এই একরাশ অন্ধকারের সমুদ্রে ফ্ল্যাশ লাইটের ক্ষীণ হয়ে আসা আলো এক আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি করছিল। স্বাধীনতা বলে উঠল, এটা কি রকম হসপিটাল? শুধু একটা ভাঙা দরজা আর কোথাও কোনো জানালা নেই। এটা আদৌ হসপিটাল তো? আমি বললাম, ব্যাপারটা সত্যিই বড়ই অদ্ভুত। সার্থক আমার কথায় সায় দিয়ে বলে উঠল, চল এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কোথাও কোনো ভালো বসার জায়গা পাওয়া যায় কি না। রাতটা তো কোনো রকম করে কাটাতে হবে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম আমরা। দোতলায় উঠেই যেখানে সিঁড়ি শেষ হয়েছে সম্মুখে এক বিরাট হল ঘর পেলাম। হঠাৎ খেয়াল করলাম হল ঘরের দেওয়ালে পরপর কিছু ছবি টাঙানো। ইংরেজদের ছবি। কাউকেই আমরা চিনি না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবার উপরে যে ছবিটি লাগানো সেটাই সবচেয়ে বড় এবং ছবিটির মুখ দেওয়ালের দিকে ফেরানো, অর্থাৎ ছবিটা উল্টো দিকে মুখ করা। আর ঠিক তার নিচের ছবিটাও
একই রকমভাবে উল্টো করে টাঙানো। আমি বললাম, অদ্ভুত ব্যাপার তো, দুটো ছবি এরকম উল্টে রাখা কেন? কার ছবি এ দুটো? হল ঘরে একটা টেবিল ছিল। টেবিলটা আমরা ঠেলে দেওয়ালের কাছে নিয়ে এলাম। সার্থক টেবিলের উপরে উঠল, ছবি দুটো নামালো, তারপর ও নিজেও নামলো। ছবি দুটো সোজা করে মুখের সামনে ধরলাম। চমকে উঠলাম আমরা সবাই। আতঙ্কে স্বাধীনতার হাত থেকে বড় ছবিটা পড়ে গেল। অনেক দিনের ঘুমন্ত হসপিটাল যেন তীক্ষ্ণ ঝনঝন শব্দে জেগে উঠল। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। আমি অস্ফুট স্বরে বলে উঠলাম, জেমস স্মিথ! ছবিতে বাঁ দিক থেকে পরপর 3 জনকে দেখা যাচ্ছিল, জোসেফ মেঞ্জেল, ইরমা গ্রিস এবং জেমস স্মিথ। অন্য যে ছবিটা ছিল সেটা হিটলারের। এবার একটু ইতিহাসের পাতায় উঁকি দেওয়া যাক। তখন 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়। ইহুদিদের উপর হিটলারের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। এই জোসেফ মেঞ্জেল ছিলেন অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্পের ফিজিশিয়ান। প্রভূত জ্ঞান ও অদম্য কৌতূহলের অধিকারী মেঞ্জেল ছিলেন অত্যন্ত নৃশংস। তাকে আরেক নামে ডাকা হতো অ্যাঞ্জেল অফ ডেথ। কনসেন্ট্রেশন ক্যাম্পে যখনই কোনো যমজ বাচ্চা আসতো, তাদের একসঙ্গে সেলাই করতেন তিনি, কৃত্রিমভাবে সিয়ামস টুইন্স সৃষ্টি করে ডাক্তারি ইতিহাসে অমর হয়ে থাকার জন্য। কিন্তু প্রত্যেকবারই বাচ্চারা গ্যাংগ্রিন হয়ে অত্যন্ত যন্ত্রণা পেয়ে মারা যেত। এছাড়া যারা তার কথার অবাধ্য হতো তাদের প্রেসার চেম্বারে পাঠানো হতো। পৃথিবীর সব থেকে ভয়ঙ্করতম মৃত্যু দিতে পারে বোধ হয় এই প্রেসার চেম্বার। প্রেসার চেম্বার একটি মজবুত কাচের ঘর। তাতে মানুষটিকে প্রবেশ করিয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হতো এবং তার চারপাশের প্রেসার শূন্যে নামানো হতো। সার্থক, প্রেসার শূন্যে নামানো হলে কি ঘটবে জানিস? বললাম আমি। সার্থক বলল, সঙ্গে সঙ্গে দেহের রক্তচাপ ও বাইরের বায়ুর চাপের ভারসাম্য নষ্ট হবে ও মানবদেহের অন্তর্নিহিত সমস্ত তরল পদার্থ, জল, রক্ত ফুটতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যেই দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার আসা যাক জেমস স্মিথের কথায়। স্মিথ জাতিতে ইংরেজ। মেঞ্জেলের জ্ঞানের প্রতি ছোট থেকেই তার আকর্ষণ ছিল এবং সেও মানব দেহ নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। তাই জার্মান সেজে মেঞ্জেলের শিষ্যত্ব গ্রহণ করেছে। এই সময়ে ইতিহাসের আর এক ভয়ঙ্কর নারী, ইরমা গ্রিস, রেভেন্সব্রুক ক্যাম্প থেকে অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্পে সুপারভাইজার হয়ে আসে। 3000 ইহুদি মহিলার দায়িত্ব পায় সে। মেঞ্জেলের যোগ্যতম সরকারি হয়ে ওঠে ইরমা ও স্মিথ। ইরমার একটি অন্যতম শখ ছিল মহিলাদের দেহের চামড়া দিয়ে কুশন তৈরি করা। এমনকি নিজের ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রক্ত দিয়ে স্নান করত এই ভয়ঙ্কর নারী। ইতিহাসে তাকে আরেক নামেও জানা যায়, বিচ অফ বেলসন। এই ইরমা গ্রিস এর সঙ্গেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় স্মিথ।
কিন্তু কোনোভাবে তাদের পরিচয় ফাঁস হয়ে যায়। হিটলার তাকে হত্যার আদেশ দেয়, কিন্তু ইরমার সহযোগিতায় সে পালিয়ে যায় জার্মান ছেড়ে। ইতিহাসের পাতায় এতটুকুই পাওয়া যায়। এরপর স্মিথের কি হলো তা আর জানা যায় না। আমাদের কাছে সমস্ত রহস্য এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। ভারতবর্ষ তখনও ইংরেজ শাসনে। স্মিথ তাই এরপর ভারতবর্ষে পালিয়ে আসে এবং চমনগড়ে আশ্রয় নেয়। এখানেই হিটলারের আদলে এরকমের এই কনসেন্ট্রেশন ক্যাম্প সৃষ্টি করে, যা বাইরে থেকে দেখে মনে হতো হসপিটাল। এখানকার কাজকর্ম বহিস্থ পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখার জন্যই একটিও জানালা রাখা হয়নি। স্বাধীনতা বলল, এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না, এক্ষুনি বেরোতে হবে। ছুটে আমরা নিচে নামতে গেলাম। হঠাৎ স্বাধীনতা চেঁচিয়ে উঠল। দেখলাম তার পায়ে একটা কাচের টুকরো অর্ধেকটা ঢুকে গেছে। রক্ত বেরোতে শুরু করেছে তীব্র বেগে। কিছুটা রক্ত ছিটকে লাগলো পড়ে যাওয়া ছবিটার মুখের উপর, ঠিক স্মিথের মুখের উপর। কোনো রকম স্বাধীনতাকে তুলে আমরা ছুটে নিচে নামলাম। কিন্তু এ কি, দরজাটা কোথায় গেল? এই তো, এখানেই দরজাটা ছিল। এখানে দেওয়াল কি করে তৈরি হলো? সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। চারিদিকে ভালো করে খুঁজলাম, কিন্তু পালানোর কোনো পথই পেলাম না। হঠাৎ একটা তীক্ষ্ণ পৈশাচিক হাসির শব্দ শুনতে পেলাম, আর তারপরেই সেই কণ্ঠস্বর বলে উঠল, Who has tasted the blood will never stop. এরপর কিছুক্ষণ সব চুপচাপ। আবার শুনতে পেলাম, এখানে ঢুকলে চিপট অবস্থায় বেরোনো যায় না। অস্পষ্ট বাংলা উচ্চারণ, ঠিক যেভাবে ইংরেজরা বাংলা বলে সেরকম শোনালো। হঠাৎ সার্থকের পাশ দিয়ে কে যেন ছুটে চলে গেল। আরও ভয় পেয়ে গেলাম। শির দাঁড়াবে একটা হিমশীতল ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি, তার সঙ্গে অবিরাম মেঘের গর্জন। এক জনমানবহীন প্রান্তরে হসপিটালের মোড়কে বহু দিনের পুরনো রক্তপিপাসু এক অভিশপ্ত বিল্ডিং। ভিতরে 3 জন উঠতি বয়সের ছেলে, ইতিহাসের এক ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন। কতক্ষণ এসব ভাবতে ভাবতে স্থাণুর মতো দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ এক প্রবল চিৎকারে চমকে উঠলাম। গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো। এ তো স্বাধীনতার গলা, সার্থক বলে উঠল, কিন্তু চিৎকারটা উপর থেকে এলো কেন? স্বাধীনতা, স্বাধীনতা চিৎকার করে ডাকলাম। কেউ কোনো উত্তর দিল না। আমার কাছেই তো ও ছিল এতক্ষণ, হঠাৎ উপরে গেল কেন? এবার আমার বোধগম্য হলো, সার্থক তখন কেউ যেন
হঠাৎ তোর পাশ দিয়ে ছুটে গেল না? ওটা নিশ্চয়ই স্বাধীনতা। ও আমাদের মধ্যে সবচেয়ে ভীতু। অল্পতেই নার্ভ ফেল করে। ওই রকম পৈশাচিক হাসি আর শব্দ শুনে ও আর নিজেকে ঠিক রাখতে পারেনি। পালানোর চেষ্টা করতে গিয়ে ভুল করে উপরে উঠে পড়েছে। আমাদের আর এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না। এক্ষুনি ওকে খুঁজতে হবে। তারপর যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। আমরা দুজনেই পা বাড়ালাম উপরের দিকে। প্রতি পদে পদে মনে হচ্ছিল এত দিনের ঘুমের পর এই অভিশপ্ত অট্টালিকা আবার জেগে উঠেছে। রক্ত চায় ও। আমাদের তিনজনেরই রক্তে স্নান করবে এই অট্টালিকা। স্বাধীনতা, স্বাধীনতা! সার্থক চেঁচিয়ে উঠল উপরে। কারো কোনো সাড়া নেই। দোতলার প্রতিটা রুমে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। হঠাৎ স্বাধীনতার গলা শুনতে পেলাম। আমাদের নাম ধরে ডাকছে ও। বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা! অর্ঘ, সার্থক! এবার যেন 3 তলা থেকে ওর চিৎকার ভেসে এলো। আমি আর সার্থক ছুটে 3 তলায় উঠলাম। দুর্ভাগ্যবশত হঠাৎ সার্থকের ফোনটাও সুইচ অফ হয়ে গেল। যাই হোক, কোনো রকম অন্ধকারে হাতড়ে হাতড়ে তেতলায় উঠলাম। শুনতে পেলাম কে যেন কাঁচের দেওয়ালে দুম দুম করে ঘা দিচ্ছে। আমার ব্যাগে একটা ছোট্ট টর্চ ছিল, অল্প পাওয়ারের। সেটা বের করে জ্বালালাম। সম্মুখের দৃশ্য দেখে চমকে গেলাম। কাঁচের একটা চেম্বার দেখা যাচ্ছে। ওর মধ্যে দেখলাম স্বাধীনতাকে। দেওয়ালে দুম দুম করে হাত দিয়ে মারছে। প্রেসার চেম্বার! সঘ্য তক্তি করল সার্থক। তাড়াতাড়ি ছুটে স্বাধীনতার কাছে গেলাম। ও বারবার আঙুল দিয়ে কোনো একটা কিছুর দিকে নির্দেশ করছিল, কিন্তু যতক্ষণে তা খেয়াল করলাম অনেক দেরি হয়ে গেছে। ওর নির্দেশিত দিক নির্দেশ বরাবর তাকাতেই আতঙ্কে কাঠ হয়ে গেলাম। এক পাও নড়ার ক্ষমতা চলে গেল। ওটা একটা প্রেসার গজ। এই প্রেসার গজ দিয়েই প্রেসার চেম্বারের ভিতরে প্রেসার পরিবর্তন করা যায়। প্রেসার গজের কাঁটা তখন হু হু করে নামছে। ছুটে গিয়ে আমি আর সার্থক প্রেসার গজের হাতল চেপে ধরলাম, কিন্তু আমাদের শক্তিকে তুচ্ছ করে হাতল সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলো। কিছুই করতে পারলাম না আমরা। কাঁটা শূন্যে পৌঁছে গেল। জিত হলো অশরীরী শক্তির। ভিতরে আমাদের প্রাণাধিক প্রিয় বন্ধুকে ছটপট করতে দেখলাম। বুঝতে পারছি ওর অভ্যন্তরস্থ রক্ত ফুটতে শুরু করে দিয়েছে। ওর দেহটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো চিৎকারই বাইরে আসছে না। আসবে কি করে? ভিতরে যে তখন এক ফোঁটাও বাতাস নেই, আর শূন্য মাধ্যমে তো শব্দ বাহিত হতে পারে না। ওর দেহটা ফুলতে ফুলতে হঠাৎ, আর তারপরেই
কাচের দেওয়ালগুলোতে রক্তগুলো ছিটকে লাগলো। মাংস পিণ্ডগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। প্রেসার চেম্বারের দরজাটা এরপর নিজে থেকেই খুলে গেল। রাগে, দুঃখে, শোকে তখন আমরা দিশাহারা। ভিতরে আমাদের প্রাণের চেয়েও প্রিয় বন্ধুর শেষ পরিণতি নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, অথচ কিছুই করতে পারলাম না। সার্থক ছুটে খোলা দরজা দিয়ে চেম্বারের ভিতর ঢুকতে গেল। ওকে টেনে ধরলাম আমি, বললাম এটা একটা ফাঁদ হতে পারে। আর ঠিক তাই, দরজাটা তক্ষুনি সবেগে বন্ধ হয়ে গেল। আর একটু দেরি হলে ওর পাটাই কাটা পড়তো। তোমরা কি মনে করো এখান থেকে বেঁচে ফিরতে পারবে? আবার সেই আধ ভাঙা বাংলা কণ্ঠস্বর পিছন থেকে ভেসে এলো। আমাদের তখন মুহ্যমান অবস্থা। এখানে এসে থেকে যা যা হয়েছে আমাদের সঙ্গে, তখন আর ভয় বলে কিছুই অবশিষ্ট নেই। যেদিক থেকে কণ্ঠস্বরটা ভেসে এলো সেদিকে ঘুরে বললাম, কে তুই? সাহস থাকে তো সামনে আয় শয়তান। পৈশাচিক হাসি। আর তারপরই আলোর পরিধির মধ্যে যে বিভৎস চেহারা এগিয়ে এলো, তা বর্ণনা করার শক্তি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। অবিকল সেই ছবির মুখ, জেমস স্মিথ। অস্ফুটে বললাম আমি, শয়তান, তুই আমাদের বন্ধুকে শেষ করেছিস, তোকে আমরা ধ্বংস করবই। স্মিথ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরাও পিছোতে লাগলাম। এইভাবে সিঁড়ির কাছাকাছি আসতেই সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নিচে নামতে লাগলাম। চলে এলাম দোতলার ঘরটায়। হঠাৎ খেয়াল হলো স্বাধীনতার ফোনটা হল ঘরের কোণে টেবিলের নিচে পড়ে আছে, ফ্ল্যাশটা অন অবস্থায়। যে টেবিলটায় উঠে সার্থক ছবিগুলো নামিয়েছিল সেটারই তলায়। আমার একটা সন্দেহ হলো, স্বাধীনতাকে খুঁজতে প্রথম যখন দোতলায় উঠেছিলাম তখন তো ফোনটা দেখতে পাইনি। যাই হোক, দেখলাম ফ্ল্যাশটা উপরের দিকে আলো ছড়াচ্ছে, আর টেবিলের উপর আমাদের দিকে পিছন করে বসে কে যেন পা দোলাচ্ছে। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, আর স্পষ্ট দেখতে পেলাম মাথার চুল বেয়ে ফোঁটা ফোঁটা করে রক্ত ঠিক ফ্ল্যাশটার উপর পড়ছে। একটু ভালো করে খেয়াল করার পর বুঝতে পারলাম কে ওটা। সার্থক আনন্দে চেঁচিয়ে উঠল, স্বাধীনতা! ও ছুটে টেবিলটার দিকে যেতে গেল। ওর হাতটা চেপে ধরলাম আমি। ছাড় আমার হাত, তুই দেখতে পাচ্ছিস না? ওই তো স্বাধীনতা, ও আমাদের স্বাধীনতা। ও স্বাধীনতা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুই নিজের চোখে ওকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে দেখেছিস, বললাম আমি। সার্থক, আমি স্বাধীনতা, তোদের স্বাধীনতা। আয় আমার কাছে আয় বন্ধু, বড় কষ্ট পাচ্ছি রে তোদের ছাড়া। টেবিলে বসে থাকা মূর্তি বলল। সার্থককে আমি
চেপে ধরে রাখলাম। পুনরায় মূর্তিটি বলে উঠল, তোদের লজ্জা করে না আমাকে এইভাবে একা ফেলে চলে যাচ্ছিস? এই বন্ধুত্বের দাম। হঠাৎ সার্থক একটা হ্যাঁচকা টানে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে টেবিলের দিকে যেতে গেল। আমিও তৎক্ষণাৎ ওকে পিছন থেকে টেনে ধরে সপাটে ওর গালে একটা চড় কষিয়ে দিলাম। প্রচণ্ড রেগে গেল ও। শুরু হলো ওর আর আমার মধ্যে ধস্তাধস্তি। আমাদের দুজনের ধস্তাধস্তির প্রভাবে হলঘরটার দেওয়ালের একটা অংশ ধাক্কা লেগে ভেঙে গেল। আমরা পড়লাম একটা ছোট্ট ঘরের মধ্যে। প্রচণ্ড বিশ্রী ঝাঁঝালো একটা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। এই অংশটা আদেও দেওয়াল ছিল মনে করতে পারছিলাম না। এটা একটা ছোটোখাটো ঘর, লোক চক্ষুর অন্তরালে রাখার জন্যই পাতলা কাঠ দিয়ে ঢাকা ছিল। একই রকম রং হওয়ায় দেওয়ালের সঙ্গে পুরো মিশে ছিল। এমন নিখুঁত কাজ ভেঙে না পড়লে কোনোভাবেই বোঝার উপায় নেই। কিন্তু কেন এত গোপনীয়তা তৎক্ষণাৎ বুঝলাম। টর্চটা আমার পাশে উল্টে পড়েছিল। সেটা তুলে ঘোরাতেই রুমের কোণে একটা কঙ্কাল দেখতে পেলাম। স্বাধীনতার ছিন্ন বিচ্ছিন্ন দেহ, স্মিতের ভয়ঙ্কর চেহারা, এসব দেখার পর কঙ্কালটা দেখে একটুও ভয়ের অনুভূতি হলো না। সার্থকও তৎক্ষণাৎ ব্যাপারটা খেয়াল করেছে। হঠাৎ পিছনে ক্রুদ্ধ গর্জন শুনলাম। দেখি ভয়ঙ্কর বিভৎস চেহারায় স্বাধীনতা দাঁড়িয়ে, কিন্তু কোনোভাবে যেন ও এই ঘরটায় ঢুকতে পারছিল না। এটাই তার গর্জনের কারণ। প্রবল গর্জনের কারণে হঠাৎ স্বাধীনতার লাশটির পেট থেকে কি একটা অঙ্গ যেন ছিটকে বেরিয়ে মাটিতে পড়ে গেল। ও সেটা আবার তুলে মুখের ভেতরে ভরে চেবাতে শুরু করলো। আর পারলাম না স্নায়ুর চাপ সহ্য করতে। অজ্ঞান হয়ে গেলাম দুজনেই। কতক্ষণ জ্ঞান ছিল জানি না। হঠাৎ একটা ঠেলা অনুভব করলাম। সার্থক ঠেলছে আমায়। উঠে বসলাম। হাত ঘড়িতে দেখলাম 2:30 বাজে, মানে 3টা বাজতে আর আধ ঘন্টা। সার্থককে বললাম, 3টে বাজার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ 3টে হলো ডেভিলস আওয়ার। অশরীরী শক্তি এই সময়েই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সার্থক বলল, ওই লাশটা এ ঘরে কেন ঢুকতে পারলো না বলতো? আমি বললাম, ওকে কেউ নিশ্চয়ই ঢুকতে বাধা দিয়েছে, অর্থাৎ কেউ আমাদের সাহায্য করছে। উঠে দাঁড়ালাম। টর্চটা জেলে সোজা কঙ্কালটার দিকে তাকালাম। খেয়াল করলাম কঙ্কালটার গলায় একটা লকেট ঝুলছে। এগিয়ে গিয়ে লকেটটা খুলে ফেললাম। ভেতরে বড় বড় অক্ষরে লেখা, দুর্জয় সিংহ রায়। হঠাৎ দীপ্তিময় এক পুরুষের চেহারা ভেসে উঠল পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে। আমি তোমাদের সাহায্য করেছি। আমি দুর্জয় সিংহ রায়। এতদিন আমাকে এখানে বন্দি করে রেখেছিল স্মিথ। তোমরা আমাকে এই বদ্ধ কুঠুরি থেকে মুক্তি দিলে। কিন্তু আপনি ওই পিশাচটার হাতে পড়লেন কি করে? প্রশ্ন করলাম আমি। তখন 1986 সাল। আইন অমান্য
ভারত ছাড়ো আন্দোলন সবর্তভাবে সফল হয়নি। 18ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান নেভি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। প্রায় 20,000 বা ততোধিক নাবিক এতে অংশ নেয়। বিদ্রোহ প্রথম শুরু হয় তৎকালীন বোম্বেতে। নন্দীগড় যেহেতু বোম্বে থেকে খুব একটা দূরে নয়, তাই বিদ্রোহের আঁচ এসে পড়ে নন্দীগড়েও। এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। পুনরায় ব্রিটিশদের আঘাত হানবে বলে ব্রিটিশরা তখন অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়েছে। নন্দীগড়ের জঙ্গলে লুকিয়ে থেকে প্রস্তুত হচ্ছিলাম আমি, কিন্তু বিশ্বাসঘাতকতা করল দলেরই এক লোক। ব্রিটিশরা আমার ডেরা ঘিরে ফেলল, কিন্তু আমাকে ধরা ওদের সাধ্য নয়। এক ব্রিটিশ অফিসারকে হত্যা করে তারই পোশাক পরে ইংরেজদের নাকের ডগা দিয়ে চলে এলাম চমনগড়ে। রোগী সেজে কিছুদিন এই হসপিটালে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিলাম। ওটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিন্তু এটা যে আদেও হসপিটাল নয়, তা যখন বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। স্মিথ কোনোভাবে আমার পরিচয় জানতে পেরে আমাকে এই গুপ্ত কুঠুরিতে জ্যান্ত অ্যাসিড গেলে গায়ের চামড়া গুড়িয়ে দেয়। ভারত মাতার এই বীর সন্তানের শেষ পরিণতির কথা শুনে মনটা দুঃখে ভরে গেল। কিছুক্ষণ সবাই চুপচাপ। তারপর তিনি বলে উঠলেন, তোমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু আপনার কি হবে? প্রশ্ন করলাম। উনি বললেন, হিন্দু ধর্ম মতে যথোপযুক্তভাবে সাধ্য শান্তি করলেই আমি মুক্তি পাব। যাই হোক, তোমরা এখন আমার সাথে এসো। খুব সাবধানে আসবে, আর একদম দেরি করো না। ওদের বেশিক্ষণ ঠেকিয়ে রাখার ক্ষমতা আমার নেই। সিঁড়ি বেয়ে সন্তর্পণে নিচে নামতে লাগলাম। সিঁড়িটা যেখানে বাঁক নিয়েছে ঠিক সেই জায়গাটায় পৌঁছেছি, আর উপর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। টর্চ ফেলে দেখি দোতলায় সিঁড়িটা যেখানে শেষ হয়েছে, স্বাধীনতা দাঁড়িয়ে আছে। ঠিক ছোটবেলায় 5-এ পড়ার সময় ও যেরকম দেখতে ছিল সেই স্বাধীনতা। ওর পিছনে দাঁড়িয়ে স্মিথ, হাতে একটা ছুরি। ছুরিটা স্বাধীনতার গলায় চেপে ধরা। খুব কষ্ট হলো ওকে দেখে। ছোটবেলার স্কুল জীবনের সব কথা মনে পড়তে লাগলো। সবই মায়া, ওসবে মন দিও না, তাড়াতাড়ি করো। কঠিন কণ্ঠে বলে উঠলেন সিংহ রায়। মুখ ফিরিয়ে নিচে নেমে এলাম। এই তো, এবার দরজাটা দেখা যাচ্ছে। ছুটে সেদিকে গেলাম। হঠাৎ উপর থেকে পায়ের সামনে কি একটা পড়ল। টর্চ ফেলে দেখলাম স্বাধীনতার মাথাটা। সেই নিষ্পাপ সরল মুখ, যেমনটা ও ছোটবেলায় দেখতে ছিল। হঠাৎ মুন্ডুটা পৈশাচিকভাবে হেসে উঠল। সার্থক আর সহ্য করতে না পেরে এক লাথি মারল। সেটা কোন দিকে ছুটে গেল জানি না। হঠাৎ দুজনে পিছনে এক প্রবল ধাক্কা অনুভব করলাম। দরজা দিয়ে ছিটকে বাইরে পড়লাম। সিংহরায় আমাদের বার করে দিলেন। দুজনের মাথায় প্রচণ্ড জোরে ধাক্কা লাগলো। ভেতর থেকে দুর্জন সিংহ রায় বললেন, চমনগড়ের সবচেয়ে প্রবীণ ব্যক্তি কমল ভট্টাচার্য, উনার সাথে যোগাযোগ করো। তিনি তোমাদের স্মিথকে ধ্বংস করার উপায় বলে দেবেন। তারপর দরজাটা সবেগে বন্ধ হয়ে গেল। দুজনেই মাটিতে লুটিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, দেখি হসপিটালের বেডে শুয়ে আছি। মা বাবা উদ্গ্রীবভাবে আমার মুখের দিকে তাকিয়ে। ধীরে ধীরে ওদের মুখে হাসি ফুটল। সার্থক আমার পাশের রুমে শুয়ে আছে। শুনলাম পুরো 3 দিন নাকি আমাদের
জ্ঞান ছিল না। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুজনেরই। যাই হোক, একটু পরে নার্স এসে বললেন, ডাক্তারবাবু চেক আপ করতে আসছেন। আমার বেডের ধারে একটা ছোট্ট আয়না ছিল। অনেকদিন পর নিজেকে দেখার প্রবল ইচ্ছা হলো। আয়নাটা তুলে মুখের সামনে ধরলাম, কিন্তু এ কার মুখ দেখছি আমি? এ বিভৎস চেহারা তো স্মিথের। আয়নাটা পাশে নামিয়ে রাখলাম। আবার দেখলাম কিছুক্ষণ পর, না, এই তো আমি। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এলেন, কিন্তু এ আবার কি দেখছি আমি? ডাক্তারবাবুর চেহারা স্মিথের মতো লাগছে। ডাক্তারের সঙ্গে একজন ওয়ার্ড বয় এসেছিল। সে আমার দিকে পিছন করে কি একটা করছিল। আমি প্রশ্ন করলাম, ডাক্তারবাবু, আপনার নাম কি? ডাক্তারবাবুর নাম জেমস স্মিথ। ওয়ার্ড বয় আমার দিকে ঘুরে দাঁড়িয়ে উত্তর দিল, আর তারপরে পৈশাচিকভাবে হেসে উঠল। চমকে উঠলাম। এ তো স্বাধীনতা! এসব কি হচ্ছে? আয়নাটা ওর দিকে তীব্র বেগে নিক্ষেপ করলাম। না না, এসব কি হচ্ছে? আমি পাগল হয়ে যাচ্ছি, চিৎকার করে উঠলাম, আর আবার অজ্ঞান হয়ে গেলাম। এরকম ঘটনা বেশ কয়েকবার হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের রাখতে চাইল না। আমাদের অর্থাৎ সার্থক ও আমার মতো একই রকম অদ্ভুত আচরণ করছিল। বাবা মা এর সাথে বাড়িতে ফিরে এলাম। বাড়িতেও সেই একই কাণ্ড ঘটতে লাগলো। কখনো নিজেকে স্মিথ মনে হয়, কখনো আবার বাবাকে স্মিথ বলে মনে হয়। একদিন তো নিজের ছোট ভাইকেই গলা টিপে মারতে বসেছিলাম স্বাধীনতা মনে করে। কেউ এখন আমার কাছে আসে না। মা কেবল দিনে একবার করে আসে। তালা বন্ধ ঘরে সারাদিন একা বসে থাকি। ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি আমি। এখন আবার ভয়ে জলও পান করতে পারি না। জল দেখলেই মনে হয় রক্ত। কাল মা জল দিতে আসায় জলের গ্লাসটা ছুঁড়ে দিয়েছিলাম। মায়ের মাথায় লেগে অনেকটা কেটে গিয়েছিল। ইতিমধ্যে শুনলাম সার্থক নাকি সুইসাইড করেছে। ঠিকই করেছে। এই নারকীয় জীবন রাখার থেকে শেষ করে দেওয়াই ভালো। এখন রাত 2টো বাজে। চারিদিক নিস্তব্ধ। বিছানার চাদরটা সিলিংয়ের সঙ্গে বেঁধে রেখেছি। সব আয়োজন প্রস্তুত। এবার শুধু ঝুলে পড়ার অপেক্ষা। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, চমনগড়ে নাকি একটার পর একটা মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। আর এই হত্যা লীলার পিছনে কে আছে তা আপনারাও জানেন, আমিও জানি। এই গল্পটি যারা শুনলেন, দয়া করে কেউ সাহস করে চমনগড়ে যাবেন। ওখানকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি কমল ভট্টাচার্য, প্রায় 98 বছর বয়স। ওনার কাছে গেলেই জানতে পারবেন স্মিথকে ধ্বংস করার উপায়। আমার এই কাহিনী আমি আমার ডায়েরিতে এবং ইউটিউব চ্যানেলে দিলাম। দেওয়ার কারণ হলো অধিক সংখ্যক ব্যক্তি ঘটনাটি জানতে পারবেন। আমি আশা করব আপনাদের মধ্যে কোনো সাহসী ব্যক্তি চমনগড়ে গিয়ে কমল ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই শয়তানকে শেষ করবেন। তবেই আমাদের 3 বন্ধুর আত্মা শান্তি লাভ করবে। এবার বড্ড দেরি হয়ে যাচ্ছে। বিদায় বন্ধুগণ। এবার সব যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করব আমি। এতদূর পড়ে থামলেন রুদ্র রায়। রুদ্র রায় রায়পুর থানার বিখ্যাত পুলিশ অফিসার।
গতকাল রাত্রিবেলা তারই থানার অন্তর্গত এক মফস্বল এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর দুদিন আগেও এমন একটি আত্মহত্যার ঘটনা ঘটে। সেদিনের ঘটনায় মৃত ছেলেটির নাম ছিল সার্থক। কালকের ঘটনাটাও একটা অল্প বয়সী ছেলে। আত্মহত্যা তদন্ত করতে গিয়ে ডায়েরিটি পান তিনি। ডায়েরি লেখক আত্মহত্যা করার আগে সমস্ত কিছু লিখে গেছে নিজের ডায়েরিতে এবং সমস্ত বিবরণ এতক্ষণ পড়ছিলেন তিনি। অবশ্য ডায়েরির হাতের লেখাটি মোটেই পড়ার উপযোগী ছিল না, তাই তিনি সঠিকভাবে বিশ্বাস করতে পারলেন না। কিন্তু রুদ্র রায় নিজেই চমনগড়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেন। এতগুলো ছেলের মৃত্যু তিনি বিফলে যেতে দেবেন না। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।